বর্তমান রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশের আইনের শাসন ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাষ্ট্র ক্ষমতা রদবদলের প্রেক্ষাপটে উচ্চ আদালতের রায়, দুর্নীতি মামলার গতি, পুলিশের ভূমিকা এবং বিচার বিভাগের স্বাধীনতা সবকিছু নিয়েই চলছে বিতর্ক, জল্পনা এবং বিশ্লেষণ। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা গণহত্যার বিচার নিয়ে সময় নির্ধারণ করেছেন, যা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এসব প্রেক্ষাপটের সামনে রেখে আজ আমরা কথা বলবো আইনের শাসনের বাস্তবতা, বিচারের স্বাধীনতা এবং সাংবিধানিক বৈধতা নিয়ে। আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে ফ্রান্সের কোর্ট দা জুর ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ডক্টর এস এম মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সময় দিয়েছেন সেজন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বাংলাদেশের দুটি ঘটনা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে এই ঘটনা দুটি আপনাকে বলি, তারপরে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আপনি জানেন যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় 10 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম। এদিকে দুদকের একটি মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজবুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুটি ঘটনায় আওয়ামী লীগের আমলে একজন সাজাপ্রাপ্ত আসামি খালাস পেলেন, আরেকজন অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হলেন, যাকে শেখ হাসিনার আমলে শাস্তি হিসাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সব মিলে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইনের শাসন কেমন দেখছেন? আচ্ছা, দুটো ঘটনাই আজকে কাকতালীয়ভাবে ঘটেছে। কাকতালীয়ভাবে ঘটতে পারে অথবা এটা মেটিকুলাস ডিজাইনের অংশও হতে পারে, বাট আমি ধরে নিচ্ছি যে এটা কাকতালীয় একটা ব্যাপার। কেমন? আর একটা ব্যাপারও কিন্তু আজকে কোর্টের করিডোরে ঘটেছে, সেটা হচ্ছে শহীদুল আলম নামে একজন ফটোগ্রাফার, যিনি গত আমলেও গ্রেফতার বরণ করে আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন। তাকে আইসিটির মামলা দেওয়া হয়েছিল। আজকে তিনি হাইকোর্টের একটি রায়ে তার বিরুদ্ধের মামলাটি স্ক্রাপ বাতিল করে দেওয়া হয়েছে, তিনি খালাস পেয়েছেন। ঠিক আছে, এখন এই তিনটি মামলা সম্ভবত আমাদের আলোচনাটা আমরা যদি এই শহীদুল আলমের মামলার সঙ্গে প্রফেসর কলিমুল্লাহর মামলাটা যদি তুলনা করি তাহলে একটু সুবিধা হবে। বাট জিকে শামীমের মামলাটার ব্যাপারে আমি একটা দ্রুত কমেন্ট করে রাখছি। দিস ইজ এ ক্রিমিনাল কেস এবং এই ক্রিমিনাল কেসটি গত সরকারের আমলে করা। এখন বিচার বিভাগ কোনো একটা রাজনৈতিক বাস্তবতায় যখন কাজ করে তখন দেখবেন যে তার ওপিনিয়ন, জুডিশিয়াল ওপিনিয়ন, সেই রাজনৈতিক পরিবেশ দ্বারা ডিফাইন্ড বা সংজ্ঞায়িত হয়। প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যে পাবলিক ওপিনিয়ন তৈরি হয় সেই পাবলিক ওপিনিয়ন সুগঠিত কিনা, এবং সুগঠিত যদি না হয় তাহলে তার যে চাপ, সেই চাপ আমাদের জুডিশিয়ারি, বিশেষ করে হায়ার জুডিশিয়ারি কতটুকু নিতে পারে। আমরা লয়ের ছাত্র হিসেবে বা একাডেমিক হিসেবে পূর্বেও কিন্তু বলেছি যে লুক, বাংলাদেশের জুডিশিয়ারি রাজনৈতিক যে চাপ আছে সেই চাপটা সঠিকভাবে ডিল করতে পারে না। ফলে হয় কি, যে পাবলিক ডিমান্ড করছে যে ওকে এখনই ধরো, ওকে মারো, ওকে প্রসিকিউট করো, ও কেন কমলা খাচ্ছে, ও কেন চিকিৎসা পেল, ও কেন জামিন পেল, রাইট, ওকে এখনই ফাঁসি দিতে হবে, ওকে ক্রস ফায়ারে দিতে হবে। এটাকে আমরা নাম দিয়েছি কি জুডিশিয়াল পপুলিজম। আমি জানি না জিকে শামীমের বিরুদ্ধে আনিত মামলাটির মেরিট তখনই কেমন ছিল। ঠিক আছে, হয়তো হতে পারে এমন যে হয়তো তার বিরুদ্ধে আনিত কেসটির অতটা মেরিট ছিল না, শুধুমাত্র পাবলিক ওপিনিয়ন তৈরি হয়েছে মিডিয়ার মাধ্যমে, এবং তখন আমাদের কোর্ট সেইটার ওপিনিয়নটা নিতে না পেরে এক ধরনের রায় দিয়েছেন। এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় কোর্ট সেখান থেকে এই জিকে শামীমের মামলায় বলছেন যে না, এর বিরুদ্ধে তো মেরিট নাই। সুতরাং সুতরাং এই যে ব্যাপারটা আমি দেখতে চাইবো যে whether the court is properly equipped to take the challenge of the executive pressure or to take the challenge of the public pressure.
বাট নিঃসন্দেহে এটা এক ধরনের ক্রিটিসিজম বা সমালোচনার জন্ম দিয়েছে যে একদিকে তুমি মুক্তি দিচ্ছ, ঠিক একই দিনে আবার একজন প্রফেসর যিনি যার বিরুদ্ধে সমাজে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আমি বলবো আগের আমলেও কিন্তু হি ওয়াজ ভেরি ভোকাল এগেইনস্ট দি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস এগেইনস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট, তখনও কিন্তু তার বিরুদ্ধে অনেক ধরনের পাবলিক রিয়াকশনস ছিল। কিন্তু এখন তাকে গ্রেফতার বরণ করতে হলো, কেননা কিছুদিন ধরেই তিনি বিভিন্ন প্রোগ্রামে বলছিলেন যে হি ইজ অ্যাপ্রিহেন্সিভ of being arrested or of being harassed by the Yunus-led interim administration, এবং সেটাই সত্যি হলো। এবং মনে হচ্ছে যে যে কজন মানুষ দেশের অভ্যন্তরে থেকে গণমাধ্যমে বর্তমান সরকারের আইনহীনতা, বর্তমান সরকারের যে লেজে গোবরে অবস্থা বা যে সুশাসন দিতে না পারার যে বিভিন্ন ব্যাপার, সেটা তিনি তুলে ধরছিলেন এবং হাতে গোনা আর কয়েকজন আছে। এখন তাকে আবার দুদকের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আবার ভেতরে নিয়ে নেওয়া হলো। এর মানে হচ্ছে সরকার আর একটা বার্তা দিতে চাইলেন যে তোমরা অন্যরা যারা কথা বলছো যে তোমরা সাইলেন্ট হয়ে যাও। তাহলে কথাটা দাঁড়াচ্ছে কি? কথাটা দাঁড়াচ্ছে যে আগে যে বলা হতো যে আমার বাক স্বাধীনতা নেই, এখন তো বাক স্বাধীনতা না থাকার একটা চরমতম ক্রুড অ্যান্ড শ্রুড ফর্মে আমরা চলে গেলাম। একদম আপনি দেখবেন যে আগে তাও প্রতিদিন অন্তত 30 থেকে 40 এমনকি 50টা মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলে বিপরীত মতের আলোচকরা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, সরকারের কড়া সমালোচকরা, এমনকি আমি এ পর্যন্ত দেখেছি যাদেরকে স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিস্টের দোসর হিসেবে কোট অ্যান্ড আনকোট যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং বিনা কারণে গ্রেফতার করে দিনের পর দিন জেলের মধ্যে ল্যাঙ্গুইশ করে রাখা হয়েছে, তাদেরকেও কিন্তু আমি দেখেছি যে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, নেতা, ছাত্রলীগের নেতা, পুলিশ অফিসার তাদেরকে মিডিয়াতে এনে তুলোধুনা করে ফেলতে। কই এখন কি করা যাচ্ছে সেটা? সো লুক এট দ্য স্টেট অফ দি ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন দি ইউনুস-লেড অ্যাডমিনিস্ট্রেশন হুইচ ইজ অ্যাট এ স্টেক। সো কোয়েশ্চেন ইজ, একদিকে আপনি শহীদুল আলম নামের একজন once again a very controversial character, তার বিরুদ্ধে মামলাটা স্ক্রাপ করে দিচ্ছেন, আর একদিকে যিনি ভোকাল থাকছেন সরকারের সমালোচনায় তাকে আপনি সো কল্ড একটা মামলাতে, রাইট, একটা ভিন্ন অজুহাতে আপনি তাকে করছেন কি, তাকে গ্রেফতার করছেন, রাইট। এবং আমি এই ব্যাপারে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে লুক এট অ্যাজ এ ল একাডেমিক, আমি চাই যে গ্রেফতার প্রক্রিয়া, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে এস্টাবলিশ ডিউ প্রসেস আছে সেটা মেনটেন করে হোক, রাইট। একটা অভিযোগ আসতেই পারে, কিন্তু এই রক্ষা কবচগুলো কিন্তু যেন থাকে, যেটা শহীদুল আলমের ক্ষেত্রে থাকেনি। সাদা পোশাকের মানুষজন এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, জামিন দেওয়া হয়নি। কিন্তু তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, আমি যদি ধরেও নিই যে তার বিরুদ্ধে সাবস্ট্যান্স বা মেরিট ছিল, তার জামিন পাবার অধিকার ছিল, ওই ধারাবাহিকতাটাই তো এখন অব্যাহত আছে। কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল বিএনপির আমলে প্রণীত আইসিটি অ্যাক্টে 57। সো ইট ওয়াজ অবভিয়াস যে এই 57 এর মামলাটা নো লঙ্গার চলবে না। কিন্তু who does not know the role of শহীদুল আলম behind the scene, right? প্রাক্তন সেনা কর্মকর্তা তিনি ইনস্টিগেট করেছেন যে তোমরা চলে আসো। এই যে সরকারের বিরুদ্ধে তিনি স্ট্যান্ড নিয়েছেন, আন্তর্জাতিক লবি তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন, তার পুরস্কার হিসেবে এটা দেওয়া হলো। তাহলে একদিকে আপনি পুরস্কার দিচ্ছেন, রাইট, আর একদিকে কি করছেন, আপনার সমালোচককে আপনি জেলে পুরে দিচ্ছেন। তাহলে কেমন হয়ে গেল? এটা বৈপরীত্য চলে আসলো, প্যারাডক্স চলে আসলো। তাহলে কি আমরা আইনের ছাত্র হিসেবে বা অবজারভার হিসেবে এই সঙ্গত প্রশ্ন করতে পারি যে বর্তমান সরকার বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে আগের ফ্যাসিস্ট সরকারকে ছাড়িয়ে গেছে? ওই একটু মজা করে বলতে পারি যে একটা এরকম বাংলা ছায়াছবির গান আছে না, যে না না তুমি বড় ভাগ্যবতী, জলে তোমার ঘরে আলো, হ্যাঁ আমার ঘরে রাতি। তো একদিকে যারা সরকারকে সমর্থন করেছেন, থাকতে সাহায্য করেছেন এবং আগের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্ল্যানিং ডিজাইনে অংশগ্রহণ করেছেন, তাকে আপনি অ্যাওয়ার্ড করছেন এবং কোর্টকে সেটাকে ব্যবহার করছেন
আর একদিকে আপনার সমালোচককে কি করছেন, আপনি গ্রেফতার করছেন এবং বেআইনি ভাবে আপনি কি করছেন, তাকে হ্যারাস করছেন। নট অনলি কেস অফ প্রফেসর কলিমুল্লাহ খান, আপনি অন্য দেখেন, চিফ জাস্টিস দেখেন, অথবা সাবেক চিফ ইলেকশন কমিশনারদের দেখেন। অ্যাটলিস্ট হোয়াট দ্য হেল, মানে what prevents you granting bail towards this persons? জামিনটা তো আপনারা উন্মুক্ত করুন। দ্যাট ইজ দি very basic fundamental rights guaranteed by the Constitution. I have the liberty. You cannot deprive my personal liberty save in accordance with law. When I speak about law, law does not only mean law, it is also the process of applying the law. It is also the behavior, state behavior, how you are dealing with your state citizens. সুতরাং I am completely, Biplab Pal, I am completely frustrated by the two kind of standard the government is setting. আপনি যেটা বলতেই চাইলেন যে আসলে বিচার বিভাগের উপরে যে হস্তক্ষেপ চলছে সেটি আপনি আপনার বিশ্লেষণে পরিষ্কার করলেন। এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ দিয়ে আপনার দ্বিতীয় প্রশ্নকে আপনাকে করতে চাই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই গণহত্যাকারীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। আপনি জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তো তার মানে নির্বাচন আগেই এই বিচারটা শেষ হবে। এত মামলা, তদন্ত, সাক্ষী, শুনানি সবকিছু কি এত অল্প সময়ে আদৌ সম্ভব? আপনি আইনের লোক, আপনি আইনের ব্যাখ্যা দিতে পারেন। বিচারের জন্য আইন উপদেষ্টার সময় নির্ধারণ করা কি বিচার বিভাগের উপরে চাপ তৈরি করা নয় কি? আপনার ব্যাখ্যা কি বলে? আচ্ছা, এখানে বিপ্লব কতগুলো ইন্টার রিলেটেড ইস্যু আছে। তিনি সর্বশেষ আজকে কোনো বক্তব্য দিয়েছেন কিনা আমি জানি না, বাট আগের ওনার বক্তব্য পরম্পরা থেকে আমি ব্যাপারটা অনুধাবন করতে পারছি। এক নম্বর হচ্ছে যে এই যে গণহত্যা শব্দটা ব্যবহার করে, এর ইংরেজি হলো আইনের ভাষায়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে, জেনোসাইড, মাস কিলিং না বা ম্যাসাকার না। ইট হ্যাজ সার্টেন থ্রেশহোল্ড, ইট হ্যাজ সার্টেন স্ট্যান্ডার্ড। তারা এটা কিন্তু ওই যে আগের দিনেও একটা বক্তৃতা আছে, জানো তো হে, শেখ হাসিনা যে মানের অপরাধ করেছে তার কোনো তুলনা নেই, ৭১-এও এরকম কোনো অপরাধ হতে দেখিনি। এই যে বলে একটা ফোরগান কনক্লুশন দিয়ে দেওয়া, বিচার বিভাগের কাছে এক ধরনের মেসেজ দিয়ে দেওয়া যে জানো আমরা কিন্তু এটাকে মনে করছি গণহত্যা, সুতরাং তোমার কিন্তু বিপরীত কনক্লুশনে পৌঁছাবার সুযোগ নাই, কেননা আমরা কিছু মানুষের নিয়োগপ্রাপ্ত আর তোমরাও কিন্তু তাদেরই নিয়োগপ্রাপ্ত। অতএব তোমরা যদি ভিন্ন কিছু ভাবো তাহলে কিন্তু আমরা এর সাথে একমত হব না। তাহলে প্রথমত দিস ইজ এ স্লাই ওয়ে, shrewd way of using the term, একটা টার্ম বাজারে ছেড়ে দেওয়া যে গণহত্যা, রাইট? এটার উদ্দেশ্য হচ্ছে পেছনে খুব ডিপ ডিপ ইনটুইটিভ পলিটিক্স আছে। একটা হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া যে দেয়ার হ্যাজ বিন সামথিং ইকুইভ্যালেন্ট টু জেনোসাইড ইন বাংলাদেশ। আরেকটা হলো এই যে বর্তমান যে রাজনৈতিক সহগ বা ক্রীড়ানক বা প্লেয়ার বা ক্যাটালিস্ট যাদের সমর্থনে তিনি ক্ষমতায় এসেছেন, কোট অ্যান্ড আনকোট আইন উপদেষ্টা হয়েছেন, তাদের একটু আস্থায় নেওয়া যে ওই যে ৭১ সালের গণহত্যা হয়েছে তার মাত্রিকতাকে আরেকটু হালকা করে দেওয়া, বিপরীত ন্যারেটিভ স্থাপনের যে বাজার যে জোয়ার চলছে সেইটাতে আরেকটু ঘৃতাহুতি দেওয়া, রাইট? ওই বলে যে দ্বিতীয় স্বাধীনতা, বলে যে ওইটা জেনোসাইড ছিল, এইটা বলে যে আগে ছিল রাজাকার এখন ফ্যাসিস্ট। এই যে পাল্টা ন্যারেটিভ তৈরি করে বর্তমান মানুষ অল এমব্রেসিং একটা ত্রাস তৈরি করা, ঠিক তারই একটা মেটিকুলাস পারপাস। তারা তো শব্দ নিয়ে খেলতে চায়, এই ধরনের কথা জাস্ট বাজারে ছেড়ে দেয় এবং মিডিয়া ইজ দেয়ার, সোশ্যাল মিডিয়া ইজ দেয়ার, রাইট, টু ক্যাচ অল দিস থিংস, টু পারমিট ইনটু দি সোশ্যাল ভ্যান, গুড অর ব্যাড এটা বাজারে উঠে যায়, ঠিক আছে তুমি এখন প্রতিরোধ করে বসো। এইটা হলো একটা। দ্বিতীয়ত হলো আপনি যথার্থই বলেছেন যে সরকার কিন্তু বর্তমানে ১ বছর পরে দেখছে যে তাদের তো আর পায়ের নিচে তেমন মাটি নেই, দে হ্যাভ কমপ্লিটলি লস্ট পপুলারিটি।
এই যে যে জুলাই ডিক্লারেশন সো কল্ড, মানিক মিয়া এভিনিউতে যায় দেখা গেল লোকজন নাই, কয়েকটা লোক কয়েকটা হুজুর দাঁড়ায়া কয়েকজন দাঁড়ায়া কি একটা ঘোষণা কি একটা রিপোর্ট পড়লো, এটার নাম নাকি ডিক্লারেশন। যা তারা অনুধাবন করতে পেরেছেন যে তাদের পেছনে শক্তিটা নাই আর। সুতরাং খড়কুটো, এই যে লোক ডুবন্ত, ডুবন্ত মানুষ খড়কুটো দেখলেও ধরে সেটা বাঁচতে চায়। তো সরকার এটাকে বলতে চায় যে জানো তো হে, ফেব্রুয়ারিতেই একটা নির্বাচন দেব, কারণ ফেব্রুয়ারির নির্বাচন পয়মন্ত নির্বাচন। 1991 এর 27 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, রাইট? তাহলে একটা তাদের একটা আস্থা পাওয়া গেল। আর একটা কি জানো তো হয়ে, ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা কি দেব, রায় দিয়ে দেব। বিশেষ করে ডিসেম্বর তাদের বিজয়ের মাস, তার মধ্যে মানে তাদের তো না, মানে তারা চিন্তা করবে যে আমরা চিন্তাই করে বিজয়, সুতরাং আমরা একটা রায় দেব। এবং ওই আব্দুল্লাহ আল মামুনকে একটা খুব দ্রুততার সাথে কিছু একটা সাক্ষ্য প্রমাণ এক্সট্রাক্ট কইরা, তাই না, একটা কিছু তারা রায় দিয়ে, সম্পন্ন তো দূরের কাছে, তারা হয়তো তড়ি ঘড়ি করে, শুনলাম যে প্রফেসর আসিফ নজরুলের বাসায় রায়টা উৎপাদিত হচ্ছে, রায়টা লেখা হইতেছে, এটা পত্রিকায় দেখলাম, আই ডোন্ট নো, বাট ইউ ক্যান ইজিলি অ্যাজিউম হোয়াট ইজ হ্যাপেনিং। আমি একটা কথা বলি আপনাকে, যে বরং শর্টকাট ওয়ে আছে প্রফেসর আসিফ নজরুলের জন্য বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা। কি সেটা হচ্ছে যে একটা অর্ডিন্যান্সের ক্ষমতা বলে, তারা তো অর্ডিন্যান্সের সাগরে ভাসছেন না, সুতরাং তাদের উচিত হবে রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করানো। কি যে এখন থেকে যত বাচ্চা জন্মলাভ করবে বাংলাদেশে তাদের নাম হবে জাস্টিস। আমরা যেমন আমাদের সমাজে দেখবেন যে নতুন বাচ্চাদের নাম রাখি বাদশাহ, সুলতানা, রাজা, এরকম রাখি না? তো ঠিক ওইভাবে আমার পরামর্শ হচ্ছে আপনারা একটা নাম রাখেন জাস্টিস। সুতরাং জাস্টিস যখন জন্মলাভ করবে তখন চারিদিকে রটে যাবে খবর যে জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড। এর চেয়ে শর্টকাট ওয়ে তো আমার ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য আমার দরকার নাই। সুতরাং যখন তারা এটা বলেন যে বিচার তারা করবেন ডিসেম্বরের মধ্যে বা ফেব্রুয়ারির মাধ্যমে, এটা তারা একটা রায় বা সম্পন্ন করতে পারেন, কিন্তু তাতে ন্যায় বিচার লঙ্ঘিত মানে অর্জন করা যাবে না। ন্যায় বিচার কি জিনিস জানেন তো? আমি আল্লামা রুমির একটা কথা বলি, জাস্টিস ইজ ওয়াটারিং ট্রিজ। ন্যায় বিচার হলো গাছে পানি দেওয়া, একটা চারা রোপণ করে সেটাকে যত্ন করে বেড়ে তোলা, তাই না? আর ইনজাস্টিস, ইনজাস্টিস ইজ ওয়াটারিং থ্রন, থ্রন মানে কাটা। সুতরাং ইনজাস্টিস হচ্ছে কাটায় পানি দেওয়া, আপনি কাটায় পানি দিচ্ছেন। এইটা দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু ট্রুথ অ্যান্ড জাস্টিস। সত্য এবং ন্যায় বিচার এটা প্রতিষ্ঠার কোনো শর্টকাট ওয়ে হয় না। সুতরাং দিস ইজ এগেইন, এটা একটা বাজওয়ার্ড। আমার কাছে মনে হয় যে দি অ্যাডভাইজার্স দে আর গিভিং এ লিপ সার্ভিস টু দি নেশন নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আইনের মাধ্যমে, এবং আশা করি যে আপনার এই ব্যাখ্যা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারবে, কারণ আইনের বলা হয় যে আইনের অনেক মার প্যাচ আছে, তার আইনের অনেক ধারা উপধারা আছে, সবার পক্ষে হয়তো বা বোঝা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আপনার এই যে পর্যালোচনা খুব সহজে যে কেউ মানুষ শুনলেই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি। আপনি যে কথা বলছিলেন বিচার বিভাগ নিয়েই আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে বর্তমান পরিস্থিতিতে আপনার কথা বলতে বোঝা যাচ্ছে যে আসলে খুব বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তবুও আরেকটি উদাহরণ আপনি বলছিলেন, ওটাকে রেখেই প্রশ্ন রাখতে চাই, যে বিশেষ করে একজন যে প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, যারা বাংলাদেশের ইতিহাসে বিরল, কখনোই ঘটেনি। এই ঘটনা একজন প্রধান বিচারপতিকে যখন একটি হত্যা মামলা দেওয়া হয়, এর প্রভাব কি বিচার ব্যবস্থায় পড়ে না? বিশেষ করে ভবিষ্যতে কি ধরনের এই প্রতিক্রিয়া থাকবে আমাদের বিচার বিভাগ? সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে যে বর্তমানের যারা বিচারক রয়েছেন তাদের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা ছিনতেই হয়ে যাবে। তারা নিজেদেরকেই আর বিশ্বাস করতে চাইবেন না। ভাবা যায় যে ধরুন বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন তার কেমন লাগে বলুন তো, যে তার কি একটুও ভালো মানে খারাপ লাগে না যে একজন সাবেক চিফ জাস্টিসকে শুধুমাত্র রায় দেবার, ওপিনিয়ন দেবার জন্য গ্রেফতার করা হয়েছে, whereas তিনি নিজে ব্যক্তিগতভাবে একা রায় দেননি। দ্যাট ওয়াজ এ কলেজিয়াম অফ জাজেস,
দি অ্যাপিলেট ডিভিশন, অন্যান্য ৩-৪ জন জাজও সেখানে রায় দিয়েছেন, একই তো রায়। আর এটা তো পার্লামেন্ট বাতিল করে দিয়েছেন। দি কোর্ট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। এখন আপনি জালিয়াতি মামলায় দিচ্ছেন। দিস ইজ এ শেম। আমরা এটা নিয়ে কিন্তু ভোকাল থেকেছি, আমরা লেখালেখি করেছি, প্রতিবাদ করেছি। এমনকি একজন সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না সহযোগে আমি একজন আইনের একাডেমিক হিসেবে এটা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা এটা স্বপ্রণোদিতভাবে আমলে নিয়ে এই একজন সাবেক চিফ জাস্টিসের মর্যাদা রক্ষা করুন। এই মর্যাদা বিচার বিভাগের মর্যাদার প্রশ্ন, এই দেশের বিচার সিস্টেমের মর্যাদার প্রশ্ন। সুনার দ্য বেটার। এটা যদি না হয় তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলছি, কম্পিটেন্স যে বলছি, সেটা চরমভাবে লঙ্ঘিত হবে। আপনি এটাকে যদি লোয়ার কোর্টের সঙ্গে সাবঅর্ডিনেট কোর্টের জামিন অধিকারের সঙ্গে তুলনা করতে চান বিপ্লব, তাহলে একটা রূপরেখা পাবেন, একটা চেন ধরতে পারবেন। ওই আগের আমলেও যখন আমার মনে আছে, যখন এই যে প্রথম আলোর সাংবাদিক, আপনার নামটা আমাকে একটু স্মরণ করিয়ে দিতে পারবেন কিনা, যে একটা দলিল আনতে গিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরে, মানে মন্ত্রণালয়ে, চুরি করে, তখন তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হলো, তখন তাকে জামিন দেওয়া হলো না। আমরা চরমভাবে সমালোচনা করলাম যে কেন একজন নিম্ন আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করবেন না। কেননা আমাদের ফৌজদারি ক্রিমিনাল আইনে জামিনের অধিকার হচ্ছে, জামিনের যে ক্ষমতা সেটা হচ্ছে নিম্ন আদালতের ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, তাই না? অথচ এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্টে সেই সকল জামিন ডিল করতে হয়। সুপ্রিম কোর্ট তো বেল তলা না। জামিনের ইংরেজি কি জানেন? বেল, BAIL। তা আমি একবার রসিকতা করে বলেছিলাম এটা তো বেল তলা না, এটা হলো কনস্টিটিউশনাল কোর্ট। আপনারা পুরো সাবঅর্ডিনেট কোর্টকে ইকুইপ করেন, তাদেরকে বাঁচতে দেন। আদারওয়াইজ এই যে মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে সাবঅর্ডিনেট করে রাখা হয়েছে, এইটা আমাকে অত্যন্ত ভাবে আহত করে একজন একাডেমিক হিসেবে। কারণ আমার কাছে মনে হয় যে ইনস্টিটিউশনাল স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, এগুলো ছাপিয়ে বিচার বিভাগের সবচেয়ে বড় স্বাধীনতা হয় কি জানেন? দি ইস্যু ইজ নট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, রাদার দ্য ইস্যু ইজ ওয়েদার the judiciary feels that it is independent. I agree যে independence, that's a middle class blasphemy. The soul on earth is dependent on each other. But nonetheless, বিচারের আজকে দেখেন আমার খুব খারাপ লাগলো, আই এম সরি টু সে, যে এইখানে আজকে প্রফেসর কলিমুল্লাহকে যখন আদালতে হাজির করা হয়েছে, জজ সাহেবের সাথে আইনজীবী এবং প্রফেসর কলিমুল্লাহর বচসা হচ্ছে, কথা হচ্ছে, সংলাপ বিনিময় হচ্ছে। আমি যদি রিপোর্টিংটা ঠিক মতন পড়ে থাকি এবং রিপোর্টার যদি ঠিক মতো বলে থাকে, বলছে যে কবরে এবং জেলখানায় একা যেতে হবে, আপনাকেও যেতে হবে। ইজ দিস এ প্রপার জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজ? ক্যান দ্য কোর্ট সে ইট? কোন লতে আছে যে একজন জাজ এই কথা বলবেন যে তিনি কবরের কথা স্মরণ করিয়ে দেবেন এবং জেলখানার কথা স্মরণ করিয়ে দেবেন, whereas মামলাটা তদন্ত স্টেজে রয়েছে? এই জামিন পাওয়া আজকে তার জন্য অধিকার। কি এমন ক্ষতি হতো এই একজন বয়োবৃদ্ধ মানুষ, চিফ জাস্টিস খায়রুল হক, প্রফেসর কলিমুল্লাহ অথবা জাস্টিস CEC নুরুল হুদা, এরকম যারা বয়োবৃদ্ধ মানুষজন রয়েছেন, তাদের জামিনের পত্রান্ত তো মুক্ত করেন না রে ভাই। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে বাঁচতে দেন আপনারা। এবং এই জজ সাহেবরা এই যে আগ বাড়িয়ে কথাটা বললেন, such a shame as a law student, এই যে কবরে এবং জেলখানায় একা যেতে হবে, what do you mean by that? এবং under what authority, under what law are you talking about this? So this is completely against any judicial norms and ethics. তবু আমি আশা করব যে আমাদের জাজ সাহেবরা তাদের স্বাধীন চেতা মনোভাব দেখাবেন। We have no grudge between them. As a law academic, we encourage, because many of my students are judges. So we want to see the flag of rule of law being vested. রিমান্ড দিচ্ছেন কেন? রিমান্ড এটা তো প্রতিনিয়ত কনস্টিটিউশনাল যে অবলিগেশন আছে, তাই না, তার সঙ্গে এক ধরনের কন্ট্রাডিকশন, রাইট? সো আমার কাছে এটা খুবই হতাশাজনক মনে হয়। এবং আরেকটা কথা আপনাকে স্টেজে জাস্ট আরেকটু যুক্ত করি, সেটা হলো আমাদের আদালত, সেটা উচ্চ আদালত হোক অথবা নিম্ন আদালত হোক,
তাদের সামনে বড় প্রশ্ন এখন যে সরকার যে সুপার পাওয়ার যে সরকার, সেই সরকার ধেয়ে আসা বানের লাহান যে সরকারের ক্ষমতা, মবের ক্ষমতা, রাজনৈতিক যে ইনভেশন, মানে নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না, কোর্টও এড়ায় নাই। কিন্তু আমরা তো কোর্টের দিকে তাকায় আছি, বিকজ জুডিশিয়ারি ইজ দ্য লিস্ট ডেঞ্জারাস অর্গান। রাজার পতন ঘটতে পারে, পার্লামেন্টের পতন ঘটতে পারে, বাট দ্য কোর্ট দাঁড়িয়ে থাকতে হবে ন্যায় বিচারের ঝান্ডা উঁচু করে। অথচ কোর্ট এখানে কি দেখেন, আমাদের বাক স্বাধীনতার যে সীমা, সেই সীমার যে রিজনেবলনেস, সেটা তারা ডিমার্কেট করতে পারছেন না। Why this question was not discussed and asked by the judge today? যে প্রফেসর কলিমুল্লাহ খানকে কি কথা বলার জন্য অ্যারেস্ট করা হয়েছে? We want to satisfy ourselves. প্রসিকিউটর আপনারা জবাব দেন, রাইট? আর একটা কি, যে অন্যদিকে আপনি যে মামলাটা দিলেন শহীদুল আলম, অথচ তিনি আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিয়ে ইনস্টিগেট করেছিলেন, ফটোগ্রাফি দিয়ে ধানমন্ডিতে ওখানে নাকি মানুষ মারা গেছে এরকম গুজব ছড়িয়েছিলেন। So that was a proper case. So as a law academic, আমি দেখতে চাইবো by my own eyes what reasoning they have offered and how they have drawn the reasonable yardstick set by the constitutional jurisprudence of Bangladesh and elsewhere in the world. So এই সংকটটি বিপ্লব রয়েছে বলে আমি মনে করি। আপনি অনেক বিশ্লেষণ করলেন, আরো অনেক প্রশ্ন ছিল, যদিও আজকে অনেক সময় আলোচনা হলো এবং অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাকে একটা শেষ প্রশ্ন দিয়ে, যেহেতু বিচার ব্যবস্থা নিয়ে, আইন নিয়ে আলোচনা হচ্ছে, দর্শকদের সামনে অন্ধকার না ভালো একটা দিক নির্দেশনা যদি থাকে এই বিষয়ে একটি শেষ প্রশ্ন রাখতে চাই, যে অন্তর্বর্তী সরকারের এই আইনের সীমা লঙ্ঘনের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আইনি কাঠামো এবং সাংবিধানিক শাসনের কি পরিণতি হতে পারে? আপনি তো আইনের টিচার, সেই জায়গা থেকে, আইনের থেকে যদি আপনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? আপনার প্রশ্ন শুনে আমার কাছে মনে হলো যে কষ্টে হাসিয়া আর্ত কহিল তুই রে হাসালি মোরে। কারণ এই সরকারের সাংবিধানিক ভিত্তি আর্গুয়েবলি ভেরি ভেরি শেকেন, অত্যন্ত দুর্বল। বিপ্লব প্রসূত যেটুকুন তারুণ্যের শক্তি এই সরকারের সমর্থন ছিল, বাই নাও এটা উবে গেছে। সুতরাং আই উইল আর্গিউ যে এই সরকার কোনো আইনের উপরে দাঁড়িয়ে নাই। তারা আর কি আইন, তারা যা কিছুই করবেন তা আইনের মধ্যে আর নাই। সুতরাং তারা যা কিছুই করছেন তা কিছু আইনের বাইরের ব্যাপার। এবং আপনাকে জাস্ট দুটো শব্দ দিয়ে আমি বলি যে এখন যেটা অবশিষ্ট আছে, আর ওই জীবনানন্দ দাশের কবিতার মতন বলতে হবে যে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। এখন শুধু অন্ধকার আছে। নির্বাচন, I very much doubt, I tell you, it will be very, very difficult to hold a free, fair, participatory election. এবং এই সরকারের সেই কম্পিটেন্স এবং যোগ্যতা আছে কিনা আমার জানা, I very much doubt. এবং জাস্ট দুটো শব্দ দিয়ে আমি শেষ করি। এইটা রবার্ট নোজিক নামে একজন থিওরিটিশিয়ান আছে, তার একটা বিখ্যাত বই ৭৪ সালের। বইটার নাম কি জানেন? বইটার নাম হলো অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া, নৈরাজ্য, রাষ্ট্র এবং কাল্পনিকতা। ইউটোপিয়া মানে হচ্ছে কল্পনার রাজ্য। তা উনি ওখানে আর্গিউ করেছেন যে রাষ্ট্র যত ব্যক্তি অধিকারের নাক গলাবে কম, তত ভালো, মিনিমাল স্টেট। যদি না হয় এই যে কল্পিত রাজ্য, আমরা যে সুন্দর রাষ্ট্র দেখতে চাই, ন্যায় রাজ্য দেখতে চাই, ন্যায় রাজ্য, রাইট? স্টেট ফুল অফ রুল অফ ল, ফুল অফ গুড গভর্নেন্স, ফুল অফ হিউম্যান রাইটস, ফুল অফ পার্সোনাল লিবার্টি, ফুল অফ সোশ্যাল জাস্টিস, ফুল অফ ডেভেলপমেন্ট। এই যে একটা ন্যায় রাজ্য দেখতে চাই, সেটা যদি না হয় তাহলে সেই রাষ্ট্রকে বলে অ্যানার্কি। সেই রাষ্ট্র হচ্ছে কল্পনার রাষ্ট্র।
আর সেই কল্পনার রাষ্ট্র হচ্ছে ন্যায় রাজ্য না, নৈরাজ্য। সুতরাং আমি বলবো যে এই রাষ্ট্রটি এখন নৈরাজ্যের মধ্যে রয়েছে। সেখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে দ্রুত গণতান্ত্রিক পথে, সাংবিধানিকতার পথে চলে আসতে হবে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ কেন্দ্রিক রাজনীতির উত্থান ঘটাতে হবে এবং নিজেদেরকে ফেরত আসতে হবে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের শিক্ষায়। তবে এ কথা বলে আমি সম্পূর্ণভাবে আমাদের জাতীয় ইতিহাসের বাঁকে বাঁকে যত আন্দোলন হয়েছে, এমনকি 24-এরও যে নির্মোহ যে শক্তিটুকু তার সেইটুকুকে আমি সমীহ করি করতে, রাইট, সেটুকুকে আমি গ্রহণ করি। সবকিছু থেকে আমাদের শিক্ষা নিয়ে সাংবিধানিকতার নতুন ধারা তৈরি করতে হবে, কিন্তু কাউকে বাদ দিয়ে নয় ভাই। এভাবে দেশ হবে না, অন্ধকারে নিপতিত হব আমরা। আমরা ন্যায়রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, নৈরাজ্য নয়। ধন্যবাদ। ঠিক, অনেক ভালো কথা বলেছেন। ন্যায় প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। কারণ এই বিষয়ে আরো অনেক কিছু জানার আছে। আমরা প্রত্যাশা করব যে আগামীতে আমাদের সময় দিবেন এবং পরবর্তী যে আইনে আরো ধারাগুলো আছে, আরো বিষয়গুলো আছে, সেখান থেকে আপনার এই ক্ষুরধার বিশ্লেষণ শুনতে চাইবো। কারণ আমরা সাধারণ মানুষ আইনের এই বিষয়টি খুব সাধারণভাবে বুঝতে চাই এবং যেটি আপনি খুব সহজেই বলেন। এই বোঝার বিষয়টি আপনার মাধ্যমে হলে সাধারণ মানুষ বুঝতে পারবে। আগামীতে আমাদের এই আয়োজনে আপনাকে প্রত্যাশা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অধ্যাপক মাসুম বিল্লাহকে আবারও ধন্যবাদ জানাই। এবং দর্শক, মাসুম বিল্লাহর এই বক্তব্যের সাথে আপনি কি একমত অথবা দ্বিমত? জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।